নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আজ ষষ্ঠ পর্ব। চলুন শুরু করা যাক। গোপালনগর স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়ি আসিতে প্রায় 3 আনা ট্রেন ভাড়া লাগে। মিছিমিছি 3 আনা পয়সা খরচ করিয়া লাভ নাই। হাঁটা পথে মাত্র 7-8 ক্রোশ হাজারিদের গ্রাম, হাঁটিয়া যাওয়াই ভালো। বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল। টেপি ছুটিয়া আসিয়া বলিল, বাবা এসো এসো, কোত্থেকে এলে এখন? তারপর সে ঘরের ভিতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল। হাজারির মনে হইল তার সারা দেহ মন জুড়াইয়া গেল টেপির হাতের পাখার বাতাসে। টেপির জন্য খাটিয়া সুখ, যত কষ্ট যত দুঃখ রানাঘাট হোটেলের সব সে সহ্য করিয়াছে টেপির জন্য, ভবিষ্যতে আরও করিবে। যদি বংশীধর ঠাকুরের ভাগিনেও সেই ছেলেটির সঙ্গে, যাক সে কথা। টেপি বলিল, বাবা অতসী দিদি একদিন তোমার কথা বলছিল। আমার কথা? হরিচরণ বাবুর মেয়ে? হ্যাঁ বাবা, বলছিল তুমি অনেক দিন আসোনি, চলো না আজ। যাবে? ওখানে গিয়ে চা খাবে, এখন কলের গান শুনবে। এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া বাড়ি ফিরিল। হাসি মুখে বলিল, কখন এলে? হাজারি বলিল, এই তো খানিকক্ষণ। ভালো তো সব? টাকা পেয়েছিলে? হ্যাঁ। ভালো কথা। ওদের বাড়ির সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো 9 টাকা। তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি? রানাঘাটের চাকরি করি নে তো, এখন আছি গোপালনগরে। বেশ ভালো জায়গায় আছি বুঝলে। গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে ভক্তিছেদ্দা খুব, খাওয়া দাওয়া ভালো, কাপড়ের মস্ত দোকান, দিব্যি জল খাবার দেয় সকালে বিকেলে। টেপি বলিল, কি জল খাবার দেয় বাবা? এই ধরো কোনোদিন মুড়ি নারকেল, কোনোদিন হালুয়া। টেপির মা বলিল, বসো জিরো, চা নেই, তা না হলে দিতাম। টেপি যাবি মা, সতীশদের বাড়ি চা আছে, 2টো চেয়ে নিয়ে আয়। এই কথা বলিবার সময় টেপির মা ভুরু দুটি ওপরের দিকে তুলিয়া এমন একটি ভঙ্গি করিল যাহা শুধু নির্বোধ মেয়েরা করিয়া থাকে। টেপি বলিল, দরকার কি মা, আমি যাই না কেন বাবাকে অতসী দিদির বাড়ি নিয়ে? সেখানে চা হবে, এখন জল খাবার হবে। দুবার টেপি অতসীদের বাড়ি যাইবার কথা বলিয়াছে, সুতরাং হাজারি মেয়ের মতে মত না দিয়া থাকিতে পারিল না। টেপির ইচ্ছা তাহার নিকট অনেকের হুকুমের অপেক্ষা শক্তিমান। হরিচরণবাবু বৈঠকখানায় বসিয়াছিলেন। হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন। এসো এসো হাজারি, কবে এলে? ও টেপি, যা তো অতসী দিদিকে বলগে আমাদের চা দিয়ে যেতে। আমিও এখনো চা খাইনি। বাবু ভালো আছেন? হ্যাঁ। তুমি ভালো ছিলে? তোমার সেই হোটেলের কি হলো? রানাঘাটে আছো তো? হাজারি সংক্ষেপে রানাঘাটের চাকুরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকুরি পাওয়া পর্যন্ত বর্ণনা করিল। এক সময় অতসী ও টেপি ঘরের মধ্যে ঢুকিয়া তাহাদের সামনের ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখিল। খাবার মাত্র 1 ডিশ, শুধু হাজারির জন্য। হরিচরণবাবু এখন কিছু খাইবেন না। হাজারি বলিল, বাবু আপনার খাবার? ও তুমি খাও, তুমি খাও। আমার এখন খেলে অম্বল হয়, আমি শুধু চা খাবো। হাজারি ভাবিল, এত বড় লোক, এত ভালো জিনিস ঘরে, কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জো নাই। এই বা কেমন দুর্ভাগ্য! বয়স 46 হইলে কি হয়, অম্বল কাহাকে বলে সে কখনো জানে না। ভূতের মতন খাটুনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না। তবে খাবার জোটে না, এই যা দুঃখ। অতসী কিন্তু বেশ বড় রেকাবি সাজাইয়া খাবার আনিয়াছে। ঘি দিয়া চিরা ভাজা, নারকেল কোড়া, 2খানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া, বড় পেয়ালার 1 পেয়ালা চা।
অতসী এটুকু জানে যে টেপির বাবা তাহার বাবার মতো অল্পভোজী প্রাণী নয়, খাইতে পারে এবং খাইতে ভালোবাসে। অবস্থাও উহাদের যে খুব ভালো তাহাও নয়। সুতরাং টেপির বাবাকে ভালো করিয়াই খাওয়াইতে হইবে। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকাকে প্রণাম করেছ অতসী? হাজারি ব্যস্ত ও সংকুচিত হইয়া পড়িল। অতসী তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিতে সে চিড়ে ভাজা চিবাইতে চিবাইতে কি বলিল ভালো বোঝা গেল না। অতসী কিন্তু চলিয়া গেল না। সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাহাকে ভালো করিয়া দেখিতেছিল। টেপি গল্প করিয়াছে তাহার বাবা একজন পাকা রাঁধুনি। অতসীর কৌতূহলের ইহাই প্রধান কারণ। হরিচরণবাবু বলিলেন, এখন কদিন বাড়িতে আছো? আগে পরশু যাব, পরের চাকরি থাকলে তো চলে না। তোমার সেই হোটেল খোলার কি হলো? এখনো কিছু করতে পারিনি বাবু। টাকার জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন। তাহলে ইচ্ছে আছে এখনো? ইচ্ছে আছে খুব। শীতকালের মধ্যে যা হয় করে ফেলব। অতসী বলিল, কাকা গান শুনবেন? হরিচরণবাবু ব্যস্ত হইয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছি একদম। শোনো না হাজারি, অনেক নতুন রেকর্ড আনিয়েছি। নিয়ে এসো তো অতসী, শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে। হাজারি ভাবিল, বেশ আছে ইহারা, তাহার মতো খাটিয়া খাইতে হয় না, শুধু গান আর খাওয়া দাওয়া। সন্ধ্যা হইয়াছে। এ সময় উনুনে আঁচ দিয়া ধোঁয়ার মধ্যে ছোট্ট রান্নাঘরে বসিয়া মনিব গৃহিণীর ফর্দমতো তরকারি কুটিতেছে সে অন্য অন্য দিন। 12 মাসই তাহার এই কাজ। ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয় 12 মাস বলিয়াই পথে বাহির হইলেই তাহার আনন্দ হয়। আর আনন্দ হইতেছে আজ। এমন চমৎকার সাজানো বৈঠকখানা, বড় আয়না, বেতন মোড়া কেদারায় সে বসিয়া চা খাইতেছে। পাশে টেপি, টেপির বন্ধু কিশোরী মেয়েটি, কলের গান, যেন সব স্বপ্ন। কতদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। আজ রানাঘাট ছাড়িয়াছে প্রায় 4 মাসের ওপর। এই 4 মাস কুসুমকে সে দেখে নাই। টেপিও মেয়ে, কুসুমও মেয়ে। আর নতুন পাড়ার সেই বউটি, সেও তো আর এক মেয়ে। আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতায় তাহার মন সকলের প্রতি দরদ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে। অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল। হরিচরণবাবু মধ্যে একবার বাড়ির ভিতর কি কাজে উঠিয়া গেলেন। তখন রহিল শুধু অতসী আর টেপি। বাবার সামনে বোধহয় অতসী বলিতে সাহস করিতেছিল না। হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারিকে বলিল, কাকাবাবু, আমাকে রান্না শিখিয়ে দেবেন? হাজারি ব্যস্ত হইয়া বলিল, তাহা কেন দেব না মা, কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই। কি কি রাঁধতে পারো? অতসী বুদ্ধিমতী মেয়ে। সে বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্নার সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী। সঙ্গীতের তরুণী ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগরাগিনী সম্বন্ধে কথা বলে, তেমনি সসংকোচে বলিল, তা পারি সব। শুক্তুনি, চচ্চড়ি, ডাল, মাছের ঝোল। মা তো বড় একটা রান্নাঘরে যেতে পারেন না, তার মন খারাপ, আমাকেই সব করতে হয়। টেপি বলছিল, আপনি নিরামিষ রান্না বড় চমৎকার করেন, আমায় দেবেন শিখিয়ে কাকাবাবু? টেপি বুঝি এইসব বলে তোমার কাছে? পাগলি মেয়ে কোথাকার, ওর কথা বাদ দাও। না কাকাবাবু, আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি, সবাই তো বলে। পরে আবদারের সুরে বলিল, আমাকে শেখাতে হবে কাকাবাবু, আমি ছাড়ছি নে। আমি টেপিকে প্রায় জিজ্ঞেস করি আপনি কবে আসবেন, আমি খোঁজ নিই। ও বলেনি আপনাকে? না কাকাবাবু, আমায় শেখান আপনি, আমার বড় শখ ভালো রান্না শিখি। হাজারি বলিল, ভালো রান্না শেখা একদিনে হয় না মা, মুখে বলে দিলেও হয় না। তেমন তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে অন্তত ঝাড়া 2 মাস 3 মাস।
হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে। আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরে দেব। এ না হলে শিক্ষা হয় না। তুমি আমার টেপির মতো, তোমাকে ছেদো কথা বলে ফাঁকি দেব না মা। ছেলে মানুষ, শিখতে চাইছো, শিখিয়ে দিতে আমার অসাধ নয়, কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা? অতসী সপ্রশংস দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল। বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা, গুরুত্বপূর্ণ কথা, বাজে ছেঁদো কথা নয়, অনভিজ্ঞ আনাড়ির কথাও নয়। তাহার চোখে হাজারি দরিদ্র রাঁধুনি বামুন পিতা নয়। যে ব্যবসায় সে ধরিয়াছে সেই ব্যবসায় একজন অভিজ্ঞ ওস্তাদ পাকা শিল্পী। হাজারির প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। পরদিন হাজারি ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে। এমন সময় হঠাৎ অতসীকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল। বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করিয়া তাহাদের মতো গরিব মানুষের বাড়ি আসিল? টেপি বাড়ি ছিল না। টেপির মাও অতসীকে বাড়িতে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছে। সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল। অতসী বলিল, কাকাবাবু বাড়ি নেই খুড়িমা? টেপির মা বলিল, হ্যাঁ মা, এসো আমার সঙ্গে, ওই কোণের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। টেপি কোথায়? সে মূলর বীজ আনতে গিয়েছে সদগোপ বাড়িতে, এলো বলে। বসো মা বসো, দাঁড়াও আসনখানা পেতে। অতসী টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্র ও চমৎকার ভঙ্গিতে কাড়িয়া লইয়া কেমন একটা সুন্দরভাবে হাসিয়া বলিল, রাখুন আসন খুড়িমা। ভারী আমি একেবারে গুরু ঠাকুর এলাম কিনা, তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে। এই হাসি ও এই ভঙ্গিতে সুন্দরী মেয়ে অতসীকে কি সুন্দরী দেখাইল। টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিল অতসীর দিকে। ইতিমধ্যে হাজারি সে স্থানে আসিয়া বলিল, কি মনে করে সকালে লক্ষ্মী মা? অতসী হাজারির কাছে গিয়া বলিল, আপনার সঙ্গে একটা কথা আছে। কি কথা মা? চলুন ওদিকে, একটু আড়ালে বলবো। হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা অতসী তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকালবেলায়। দাওয়ায় ছাঁচতলার দিকে গিয়া বলিল, কি কথা মা? অতসী বলিল, কাকাবাবু, আপনি যদি কাউকে না বলেন তবে বলি। হাজারি বিস্মিত মুখে বলিল, বলবো না মা, বলো তুমি। আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সে তো এবার নয়, সেবার। তোমায় কে বললে এসব কথা? সেসব কিছু বলবো না, আমি আপনাকে টাকা দেব, আপনি হোটেল খুলুন। তুমি কোথায় পাবে? অতসী হাসিয়া বলিল, আমার কাছে আছে, 200 টাকা দিতে পারি। আমি জমিয়ে জমিয়ে করেছি, লুকিয়ে দেব, কিন্তু বাবা যেন জানতে না পারেন, কেউ জানতে না পারে। হাজারির চোখে জল আসিল। এ পর্যন্ত 3টি মেয়ে তাহার জীবনে আসিল, যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাসার পথে ঠেলিয়া দিতে চাহিয়াছে। 3জনেই সমান সরলা, 3জনেই অনাত্মীয়া। তবে অতসী জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিতা মেয়ে। সে যে এতখানি টান টানিবে ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা। হাজারি বলিল, কিন্তু তুমি এ কথা শুনলে কোথায়? বলতে হবে মা। অতসী হাসিয়া বলিল, সে কথা বলবো না বলেছি তো। তাহলে টাকাও নেব না, আগে বলো কে বলেছে। আচ্ছা, নাম করলে তাকে কিছু বলবেন না বলুন। কাকে কি বলবো বুঝতে পারছি না তো, বলা বলির কথা কি আছে এর মধ্যে। আচ্ছা বলবো না, বলো তুমি। টেপি বলেছিল বাবার ইচ্ছে একটা হোটেল খোলেন। আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার, তা বাবা দিতে পারেননি। দেখুন কাকাবাবু, দাদা মারা যাওয়ার পরে বাবার মন খুব খারাপ, ওকে বলা না বলা দুই সমান।
আমি ভাবলাম আমার হাতে তো টাকা আছে, কাকাবাবুকে দিয়ে গে, ওদের উপকার হবে। আমার কাছে তো এমনি পড়েই আছে। আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে, আপনারা বড়লোক হয়ে যাবেন। টেপিকে আমি বড় ভালোবাসি, ওর মনে যদি আহ্লাদ হয় আমার তাতে তৃপ্তি। টাকা বাক্সে তুলে রেখে কি হবে? মা, তোমার টাকা তোমার বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনি। অতসী যেন বড় দমিয়া গেল। হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষই তর্ক করিল। বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি? শেষে বলিল, আমি টেপিকে টাকা দিচ্ছি। তা তুমি দিতে পারো না, তুমি ছেলে মানুষ, টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা। তুমি তো লেখাপড়া জানো, ভেবে দেখো। আচ্ছা, আমায় লাভের অংশ দেবেন তাহলে? হাজারির হাসি পাইল। কুসুম, গোয়ালা বাড়ির সেই বউটি, অতসী, সবাই এক কথা বলে। ইহারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায় খাটাইতে চায়। মজার ব্যাপার বটে। না মা, সে হয় না। তুমি বড় হও, শ্বশুর বাড়ি যাও, আশীর্বাদ করি রাজরানী হও, তখন তোমার এই বুড়ো কাকাবাবুকে যা খুশি দিও, এখন না। অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল। হাজারির ইচ্ছা হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয়। এসব কথা অতসীর কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না, কিন্তু অতসীর নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে। টেপিকে ইহা লইয়া কিছু বলিলেই অতসীর কানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল। সেদিন বিকালে গোয়ালাপাড়ায় বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল, কোন রূপে এ যাত্রা সামলাইয়া গিয়াছে। সে কিছুই জিজ্ঞাসা করে নাই। কথায় কথায় কুসুমের কাকা ঘনশ্যাম ঘোষ বলিল, মধ্যে রানাঘাটে 15 দিন ছিলাম দাদা ঠাকুর, ছানার কাজ এ মাসটা বড্ড মন্দা। হাজারি বলিল, 15 দিন ছিলে, কেন হঠাৎ এ সময়? তারপরেই ঘনশ্যাম কুসুমের কথাটা বলিল। হাজারির কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন দেখা হয় নাই, একবার তাহার সহিত দেখা করিতে গেলে কেমন হয়। মনটা অস্থির হইয়া উঠিয়াছে তাহার অসুখের খবর শুনিয়া। জীবনে ওই একটি মেয়ের উপর তাহার অসীম স্নেহ ও শ্রদ্ধা। ইচ্ছা হইল কুসুমের সম্বন্ধে ঘনশ্যামকে সে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তাহা করা চলিবে না। সে মনের আকুল আগ্রহ মনেই চাপিয়া শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছে সে? তা এখন আপনার বাপ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে, তবে বড় কষ্ট যাচ্ছে সংসারের। দুধ দই বেচে তো চালাতো, আজ মাসখানেকের ওপর শয্যাগত অবস্থা। ইদি কি আমার সংসারের কাণ্ড তো দেখতেই পাচ্ছেন, কোত্থেকে যে কি করি দাদা ঠাকুর। হাজারি এ সম্বন্ধে আর কিছু বলিল না, যেন কুসুমের সম্বন্ধে তাহার সকল আগ্রহ ফুরাইয়া গেল। বাড়ি ফিরিবার পথে হাজারি ভাবিল রানাঘাটে তাহাকে যাইতেই হইবে। কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারিবে না, কালই একবার সে রানাঘাট যাইবে। পথে অতসীর পিতা হরিবাবুর সঙ্গে দেখা। তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছেন। হাজারিকে দেখিয়া বলিলেন, এই যে হাজারি, কোথা থেকে ফিরেছ? তা এসো আমার ওখানে, চলো চা খাবে। বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বলিলেন, বসো, আমি বাড়ির ভিতর থেকে আসছি। তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে। যতদিন বাড়ি আছো যাওয়া আসা একটু করো হে, কেউ আসে না, একলাটি সারাদিন বসে বসে আর সময় কাটে না। দাঁড়াও, আসছি। হরিবাবু বাড়ির মধ্যে চলিয়া যাইবার কিছুক্ষণ পরে অতসী একখানা রেকাবিতে খানকতক লুচি, বেগুন ভাজা এবং একটু আখের গুড় লইয়া আসিল। হাজারির সামনের টেবিলে রেকাবি রাখিয়া বলিল, আপনি ততক্ষণ খান কাকাবাবু, চা দিয়ে যাচ্ছি। হাজারি বলিল, বাবু আসুন আগে। বাবা তো খাবার খাবেন না, তিনি খাবেন শুধু চা। আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন, চা একসঙ্গে দেব।
অতসী চলিয়া গেল না, কাছেই দাঁড়াইয়া রহিল। হাজারি একটু অস্বস্তি বোধ করতে লাগিল। বলিবার কিছু খুঁজিয়া না পাইয়া বলিল, টেপি আজ আসেনি মা? না, এ বেলা তো আসেনি। হাজারি আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল। খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অতসী এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া আছে। অতসী সুন্দরী মেয়ে, টেপির বন্ধু হইলেও বয়সে টেপির অপেক্ষা 4-5 বছরের বড়। এ বয়সে সুন্দরী মেয়ের সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাইবার অভিজ্ঞতাও হাজারির নাই। সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল। অতসী হঠাৎ বলিল, কাকাবাবু, আপনি আমার উপর রাগ করেননি তো? হাজারি থতমত খাইয়া বলিল, রাগ? রাগ কিসের মা? ও বেলার ব্যাপার নিয়ে? না না, এতে আমার রাগ হবার কিছু নেই, বরং তোমারই। না, শুনুন কাকাবাবু, আমি এরপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন। জানেন, আমার দাদা মারা যাবার পর আমি কেবলই ভাবি, দাদা বেঁচে থাকলে বাবার বিষয় আমি পেতাম না, কিন্তু আমি এখন পাবো। কিন্তু ভগবান জানেন কাকাবাবু, আমি 1 পয়সা চাইনি বিষয়ে। দাদা বিষয় ভোগ করতো তো করতো, নয়তো বাবা বিষয় যা খুশি করে যান, উড়িয়ে যান, পুড়িয়ে যান, দান করুন। আমার যেন এ না মনে হয় আজ দাদা থাকলে এ বিষয় আমি পেতাম না, দাদাই পেত। বিষয়ের জন্য যেন দাদার ওপর কোনোদিন আমার নিজের হাতে যা আছে তাও উড়িয়ে দেব। অতসীর চোখ জলে টলটল করিয়া আসিল। সে চুপ করিল। হাজারি সান্ত্বনার সুরে বলিল, না মা, ওসব কথা কিছু ভেবো না। তোমার বাবা মাকে তুমি বুঝিয়ে রাখবে, তুমি ওদের একমাত্র বাঁধন। তুমি ওরকম হলে কি চলে? ছি মা। হাজারি সত্যই অবাক হইয়া গেল। ভাবিল, এইটুকু মেয়ে, কি উঁচু মন দেখো একবার। বড় বংশ নইলে আর বলেছে কাকে? এ কি আর বেচুবাবুর হোটেলের পদ্মঝি? হাজারি বলিল, আচ্ছা মা, আমাকে টাকা দেবার তোমার ঝোঁক কেন হলো বলো তো? তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুবই ভালো, আর মন্দ হও তো খুবই মন্দ। আমায় তুমি বিশ্বাস করো মা। আপনি বুঝে দেখুন, না হলে আপনাকে টাকা দিতে চাইবো কেন? তোমার বাবাকে না জানিয়ে দেবে? বাবাকে জানালে দিতে দেবেন না, অথচ আমার টাকা পড়ে রয়েছে, আপনার উপকার হবে। আমি জানি আপনাদের সংসারের কষ্ট, টেপির বিয়ে দিতে হবে, কোথায় পাবেন টাকা, কোথায় পাবেন কি? আপনার রান্নার যেমন সুখ্যাতি, আপনার হোটেল খুব ভালো চলবে। 6 বছরের মধ্যে আমার টাকা আপনি আমায় ফেরত দিয়ে দেবেন। হাজারি মুগ্ধ হইয়া গেল অতসীর হৃদয়ের পরিচয় পাইয়া। বলিল, আচ্ছা, তুমি দিও টাকা, আমি নেব। হোটেল এই মাসেই আমি খুলব। তোমার মুখ দিয়ে ভগবান এ কথা বলেছেন মা। তোমরা নিষ্পাপ ছেলে মানুষ, তোমাদের মুখেই ভগবান কথা কন। অতসী হাসিয়া বলিল, তাহলে নেবেন? ঠিক ঠিক বলছি। এবার ঘুরে জায়গা দেখে আসি। রানাঘাট যাচ্ছি কাল সকালেই, হয় সেখানে, নয়তো গোয়ারির বাজারে জায়গা দেখব। খবর পাবে তুমি। আবার ঘুরে আসছি 3-4 দিনের মধ্যেই। অতসী বলিল, বাবা রান্নিক করা হয়ে গিয়েছে, বাবা আসবেন। আপনি বসুন, আমি আপনাদের চা নিয়ে আসি। শুনুন কাকাবাবু, আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান, আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেই থেকে আমি ঠিক করে রেখেছি, আমার যা টাকা জমানো আছে আপনাকে তা দেব। আচ্ছা বলো তোমায় একটা সত্যি কথা, আমার ওপর তোমার এত দয়া হলো কেন? বলবো কাকাবাবু, আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সরল লোক আর ভালো লোক। আমার মনে বড় কষ্ট হয় আপনাকে দেখলে, সত্যি বলছি। তবে দয়া বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো না? বলিয়াই অতসী এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি হাসিল। হাজারি বলিল, তুমি 8 জন্মে আমার মা ছিলে, তাই দয়ার কথা বলছি।
নইলে কি সন্তানের ওপর এত মমতা হয়? তুমি সুখে থাকো, রাজরানী হও, এই আশীর্বাদ করছি। আমি তোমার গরিব কাকা, এর বেশি আর কি করতে পারি? অতসী আগাইয়া আসিয়া হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আর একটুও না দাঁড়াইয়া তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল। রাত্রে সারা রাত্রি হাজারি ঘুমাইতে পারিল না। অতসীর মতো বড় ঘরের সুন্দরী মেয়ের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে। হাজারিকে সে নেশায় পাইয়া বসিল। তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা। সকালে উঠিয়া সে রানাঘাটে রওনা হইল। বেশি নয়, 5-6 মাইল রাস্তা হাঁটিয়া বেলা 8:30টার সময় স্টেশনের নিকটে সেগুন বনে গিয়া পৌঁছিল। রেল বাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইল একবার তাহার পুরাতন কর্মস্থানে উকি মারিয়া দেখিয়া যায়। আজ প্রায় 5 মাস সে রানাঘাট ছাড়া। দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল। গত 6 বৎসরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে। হোটেলের গদিঘরে ঢুকিয়া প্রথমেই সে বেচু চক্রবর্তীর সম্মুখে পড়িয়া গেল। বেলা প্রায় 10:30। খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে। বেচু চক্রবর্তী পুরনো দিনের মতো গদিঘরে তক্তপোষের ওপর হাত বাক্সের সামনে বসিয়া তামাক খাইতেছেন। হাজারি প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, আরে, এ যে হাজারি ঠাকুর, কি মনে করে? কোথায় আছো আজকাল? ভালো আছো বেশ? হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতনভুক রাঁধুনি বামুনে পরিণত হইল। তেমনি ভয়, সংকোচ ও মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তাহার সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল। সে পুরনো দিনের মতো কাঁচুমাচু ভাবে বলিল, আজ্ঞে, তা আপনার কৃপায় একরকম। আজ্ঞে, তা বাবু বেশ ভালো আছেন? আজকাল আছো কোথায়? আজ্ঞে, গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়িতে আছি। বাড়ির কাজ? কতদিন আছো? এই 4 মাস আছি বাবু। তা বেশ, তবে সেখানে মাইনে আর কত পাও? হোটেলের মতো মাইনে কি করে দেবে গেরস্থ ঘরে? বেচু চক্রবর্তীর এই কথার মধ্যে হাজারি এক ধরনের সুরের আঁচ পাইল। ব্যাপার কি? বেচু চক্রবর্তী কি আবার তাহাকে হোটেলে রাখিতে চান? তাহার কৌতূহল হইল। শেষ পর্যন্ত দেখায় যাক না কি দাঁড়ায়। সে বিনীতভাবে বলিল, ঠিক বলেছেন বাবু, তা তো বেশি নয়। গেরস্থ বাড়ি কোথা থেকে বেশি মাইনে দেবে? তারপর কি এখন আমাদের এখানে এসেছ ঠাকুর? আজ্ঞে হ্যাঁ বাবু। কি মনে করে বলো তো, থাকবে এখানে? হাজারি কিছুমাত্র না ভাবিয়াই বলিল, সে বাবুর দয়া। তা বেশ বেশ, থাকো না কেন? পুরনো লোক, বেশ তো। যাও, কাজে লেগে যাও। তোমার কাপড় চোপড় এনেছ? কই? না বাবু। আগে থেকে কি করে আনি? সেসব গোপালনগরে রয়েছে। চাকুরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন না জেনে কি করে সেসব? আচ্ছা আচ্ছা, যাও, ভেতরে যাও। রতন ঠাকুরের অসুখ করেছে। বংশী একা আছে। তুমি কাজে লাগো এবেলা থেকে। ভাঙা ভাঙটো এ মাসের কটা দিনের মাইনে তুমি আগাম নিও। হাজারি কৃতজ্ঞতার সহিত বেচু চক্রবর্তীকে আর একবার ঘাড় খুব নিচু করিয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতন রান্নাঘরের দিকে চলিল। সামনেই বংশী ঠাকুর। তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রহিল। হাজারি বলিল, বাবু ডেকে বহাল করলেন যে ফের। ভালো আছো বংশী? তোমার সেই ভাগ্নেটি ভালো আছে? বংশী বলিল, আরে এসো এসো হাজারিদা, তোমার কথা প্রায়ই হয়। তুমি বেশ ভালো আছো? এতদিন ছিলে কোথায়? ডেকে কি চাপিয়েছ? সরো, হাতাটা দাও। এখনো মাছ হয়নি বুঝি? যাও, তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও। তেলের বরাদ্দ সেই রকমই আছে না বেড়েছে? বংশী বলিল,
একবার টেনে নিও একটু, অনেক দিন পরে যখন এলে। দাঁড়াও, ডালটায় নুন দেওয়া হয়নি এখনো, দিয়ে দাও। বলিয়া সে দরমার আড়ালে গাঁজা সাজিতে গেল। চুপি চুপি বলিল, তোমায় বহাল করেছে কি আর সাধে? এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম। সেই কলকাতার বাবুরা 2-3 দিন দল এসেছিল, সেই শুনলে তুমি এখানে নেই, তারা বললে সেই ঠাকুরের রান্না খেতে এখানে আসা। সে যখন নেই, আমরা রেলের হোটেলে খাবো। হাটুরে খদ্দেরও অনেক ভেঙে গিয়েছে যদু বাণুজ্যের হোটেলে। তোমায় বাবু বহাল করলেন কেন জানো? যদু বাণুজ্যের হোটেলে তোমায় পেলে লুফে না এক্ষুনি। তোমার অনেক খোঁজ করেছে ওরা। বংশীর হাত হইতে গাঁজার কলিকা লইয়া দম মারিয়া হাজারি কিছুক্ষণ চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিল। কি হইতে কি হইয়া গেল? চাকুরি লইতে তো সে রানাঘাটে আসে নাই, কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনীর মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না। এই বেচু চক্রবর্তীর হোটেল, এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর, এই পাথুরে কয়লার স্তূপ, এই হাতবেড়ি, এই তার অতি পরিচিত স্বর্গ। ইহাদের ছাড়িয়া কোথায় সে যাইবে? ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেন? বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল, নাও, আর একবার টান দিয়ে নাও, ডালে সম্বরা দিগে। এবেলা এখনো বাজার আসেনি নাকি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরকারি পাতি এলো বলে। গোবরা গিয়েছে। গোবরা নতুন চাকর, বেশ লোক, আমার ওপর ভারী ভক্তি। এলে দেখো এখন। এই সময় 3য় শ্রেণীর টিকিট লইয়া জন্দুই খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজারি অভ্যেস মতো পুরনো দিনের ন্যায় হাঁকিয়া বলিল, বসুন বাবু, জায়গা করাই আছে, নিয়ে যাচ্ছি, বসে পড়ুন। মাছ এখনো হয়নি এত সকালে, কিন্তু শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে, ডালটায় সম্বরা দিয়ে নি। বেলাও এদিকে প্রায় 10টা বাজে। কেষ্টনগরের গাড়ি আসবার সময় হলো। আজকাল স্টেশনের খদ্দের আনে কে? হাজারি যেন দেহ মনে নতুন বল ও উৎসাহ পাইয়াছে। হাজার হোক শহর, বাজার, জায়গা, রানাঘাট, কত লোকজন, গাড়ি, হৈ হৈ ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া। এখানে একবার কাটাইয়া গেলে কি অন্য জায়গা কারো ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা। এমন সময় একজন কালো মতন ছোকরা চাকর তরকারি বোঝায় ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচু হইয়া ঢুকিল। পিছনে পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিতে বলিতে আসিতেছিল, বাবা, বেগুন আর কেনবার জন্যে রানাঘাটের বাজারে 8 পয়সা করে বেগুনের শের ভূভারতে কে শুনেছে কবে? যত বেটা ফোড়ে জুটে বাজার একেবারে আগুন করে রেখেছে। সব চলল কলকাতা, সব চলল কলকাতা। তা গরিব গুরব লোক কেনেই বা কি আর খাই বা কি? ও বংশী, ঝুড়িটা ধরে নামা ওর মাথা থেকে। দরজার চৌকাঠে পা দিয়াই সে সম্মুখে থালায় অন্ন পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একেবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্মঝিকে দেখিয়াই থতমত খাইয়া গেল। তাহার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তেই আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসি হাসিয়া আমতা আমতা সুরে বলিল, এই যে পদ্ম দিদি, ভালো আছো বেশ? আমি। পদ্মঝি বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল, ঝুড়িটা নামিয়ে নেও না ঠাকুর, ও সঙ্গের মতো দাঁড়িয়ে রইল ঝুড়ি মাথায়। মাছ হলো? তারপর হাজারির দিকে তাচ্ছিল্যের ভাবে চাহিয়া বলিল, কখন এলে? আজই এলাম পদ্ম দিদি। আজ এবেলা এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বহাল করেছেন, আবার ও এখানে কাজ করবে। পদ্মঝি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল। বংশী ঠাকুর অনুচ্চ স্বরে বলিল, পদ্মদিদি চটেছে, বাবুর সঙ্গে এবার একচোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না। হাজারির মন ছটফট করিতেছিল, কতক্ষণে কাজ ছাড়িয়া কুসুমের সঙ্গে গিয়া দেখা করিবে।
সে দেখিল সত্যই হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিটিত না, আজ সেখানে বেলা 1টার পরে বাহিরের খরিদ্দার আসা বন্ধ হইয়া গেল। হাজারি বলিল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75খানা এক বেলাতেই হতো, এত খদ্দের গেল কোথায়? বংশী বলিল, তবুও তো আজকাল একটু বেড়েছে, মধ্যে আরও পড়ে গিয়েছিল, 20খানা 3rd ক্লাসের টিকিট হয়েছে, এমন দিনও গিয়েছে। লোক সব যায় যদুবাড়ুজ্জের হোটেলে, ওদের এ বেলা 100, ও বেলা 60-70 খদ্দের, হাটের দিন আরও বেশি। আর খদ্দের থাকে কোথা থেকে বলো? মাছের মুড়ো কোনোদিন খদ্দেররা চেয়েও পাবে না। বড় মাছ কাটা হলেই মুড়ো নিয়ে যাবেন পদ্ম দিদি, আমাদের কিছু বলবার জো নেই। তার উপর আজকাল যা চুরি শুরু করেছে পদ্ম দিদি, সেসব কথা এরপর বলবো, এখন খেয়ে নাও আগে। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট সেকশনে অবশ্যই সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার এই চ্যানেলে পাশাপাশি আর একটি ধারাবাহিক উপন্যাস চলছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময়। ওই উপন্যাসটিও ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমার কণ্ঠে এরকম দুটি কালজয়ী উপন্যাস পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে সেটিই আমার সাহিত্য সংলাপের সার্থকতা। আপনাদের সকলের সহযোগিতা আমার এই পথ চলায় একান্ত কাম্য। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, বাংলা কবিতা, বিভিন্ন ভালো লাগা ভালোবাসার টুকরো কথা, ছোটখাটো দৈনন্দিন আবেগ অনুভূতির কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানেও পাশে থাকবেন। অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।